আসসালামু আলাইকুম। আমি রকমারি ফ্রন্ট এন্ড টিমের মোহাম্মদ আরিফুর রহমান এবং আমার সাথে আছে রাফিউল হাসান রবিন এবং এমদাদুল ইসলাম ভাই। আমরা আজকে কথা বলবো একটা রিয়াক্ট বেস ফ্রেমওয়ার্ক নিয়ে, তার নাম নেক্সট জেএস। এবং নেক্সট জেএস সম্পর্কে কথা বলতে গেলে অনেক বেশি কথা বলার দরকার পড়ে, কিন্তু আমরা খুব স্পেসিফিক কিছু টপিকে যেগুলো আমাদেরকে সবথেকে বেশি পাওয়ার এবং সার্ভিস দান করে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা পরের স্লাইডে যাই, আমরা কি কি নিয়ে কথা বলবো সেগুলো দেখতে পাচ্ছি এখানে। আমরা প্রথমে কথা বলবো যে আমরা কেন নেক্সট ব্যবহার করব, নেক্সটে আমাদের সুবিধাগুলো কি, যা আমরা ভ্যানিলা জেএস বা অন্য ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে এই সুবিধাগুলো আমরা পাই না, এবং নেক্সট আমাদের কি কি ফিচার, কি কি স্ট্রেংথ দান করে সেগুলো নিয়ে কথা বলবো। দেন সেই স্ট্রেংথের ভিতরে ওয়েবসাইটের স্পিড এবং ওয়েবসাইট অপটিমাইজেশনের ক্ষেত্রে যে সুবিধা এবং অসুবিধাগুলো আমরা পাই, নেক্সট যে সুবিধাগুলো আমাদেরকে দেয় সেগুলো নিয়ে আমি কথা বলবো। পরবর্তীতে রবিন ভাই এবং এমদাদ ভাই এসইও এবং অথেন্টিকেশনের ক্ষেত্রে ফ্রেমওয়ার্কে নেক্সট যেভাবে আমাদেরকে সুবিধা দান করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা শুরু করি। প্রথমে নেক্সট সম্পর্কে জানতে গেলে আমাদেরকে নেক্সটের হিস্টোরিটা একটু জানতে হবে। নেক্সট কিভাবে আসলো, ওয়েব ডেভেলপমেন্টের কোন হিস্ট্রির উপরে ভিত্তি করে নেক্সটে আমরা পদার্পণ করলাম সেটা আমরা জানবো। পরের স্লাইডে গেলে দেখতে পাই যে 1995 সালে যখন জাভাস্ক্রিপ্ট আসে, তখন মেইনলি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা 1999 সাল পর্যন্ত খুবই স্ট্যাটিক কিছু ওয়েবসাইট করতে পারি, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সামান্য কিছু ডেভেলপমেন্ট হয় যেগুলো এখন আমরা টেক ফর গ্রান্টেড করে নিছি, লাইক একটু স্ক্রোল করা অথবা ড্রপ ডাউন বাটন করা, এই ধরনের জিনিসগুলো আমরা করতে পারি। বাট গেম চেঞ্জার আসে অ্যাজাক্সের ক্ষেত্রে, কারণ তখন সার্ভারের থেকে আমরা কোনো কিছু আনতে গেলে বা কোনো কন্টেন্ট চেঞ্জ করতে গেলে আমাদেরকে প্রত্যেকবারে রিফ্রেশ দিতে হতো ব্রাউজার। তো অ্যাজাক্স যখন আসে তখন আমরা স্পেসিফিক পেজে কোনো রিফ্রেশ ছাড়া কন্টেন্ট আপডেট করতে পারি। এবং 1999 সালে অ্যাজাক্স আসার পরে জেকুয়েরি অ্যাজাক্সের উপরে তৈরি একটি ফ্রেমওয়ার্ক আসে 2006 সালে। 2006 সালে এই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে আমরা ইন পেজ কন্টেন্ট আপডেট করতে পারি কোনো রিফ্রেশ ছাড়া। কিন্তু এক পেজ থেকে আর এক পেজে যেতে গেলে আমাদের অবশ্যই রিলোড দেওয়ার দরকার পড়তো, রিফ্রেশ দেওয়ার দরকার পড়তো, যেটা ইউজার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো দিত না। তো এই প্রবলেম সলভের ক্ষেত্রে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের কনসেপ্ট আসে, সেটা আসে 2010 সালে। ব্যাকবোন নামে একটি ফ্রেমওয়ার্ক আসে প্রথমে জাভাস্ক্রিপ্টের উপরে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ধারণা দেয়। সেম টাইমে গুগল অ্যাঙ্গুলার জেএস রিলিজ করে। অ্যাঙ্গুলার জেএস তখন অনেক বেশি পপুলার হয়ে যায়, যদিও অ্যাঙ্গুলার জেএস এর কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে। তারপরে আসে রিয়াক্ট 2014 সালে অ্যাঙ্গুলারের ফিচারকে আরও স্ট্রং করার জন্য, আবার কিছু ক্ষেত্রে অ্যাঙ্গুলারের থেকে পিছনেও ছিল। তো অ্যাঙ্গুলারের যে সুবিধার দিক, রিয়াক্টের যে সুবিধার দিক, মোটামুটি এই দুইটা সুবিধার দিক এক করে নেক্সট জেএস রিলিজ হয় 2016 সালে, এবং তার স্টেবল ভার্সনটা আমরা 2024 সালে পাই। তো বলা যায় যে আগের যত ধাপ আমরা কাটিয়ে এসেছি সবগুলো প্রবলেম সলভ করে সমাধান নিয়ে নেক্সট জেএস এর আবির্ভাব ঘটেছে, এবং 2024 সালে আমরা বলতে পারি নেক্সট জেএস অনেকদিন ডমিনেট করবে। তো নেক্সট স্লাইডে গেলে আমরা নেক্সট জেএস মানে আমরা ভ্যানিলা জেএস এবং ফ্রেমওয়ার্কে কি কি প্রবলেম দেখতে পাই সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে ভ্যানিলা জেএস নিয়ে যদি দেখি আমরা, তো ভ্যানিলা কোডিং এর ক্ষেত্রে আমাদেরকে সবকিছু নিজেদের হাতে করতে হয়। এভরিথিং আমাদের নিজেদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়, যেখানে রিইউজেবল কন্টেন্ট আমরা তেমন একটা ইউজ করতে পারি না। লিটল অর নো রিউজেবল কন্টেন্টস, অ্যান্ড একই কাজ আমাদেরকে রিপিট করতে হয় অনেক ক্ষেত্রেই ভ্যানিলা কোডিং এর ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে হয় কি, কোডটা অনেক বেশি বড় হয়ে যায়। বড় লার্জ ওয়েবসাইটের ক্ষেত্রে মেনটেনেবিলিটির একটা প্রবলেম থাকে, অপটিমাইজেশনের একটা প্রবলেম থাকে, যেটা আমরা নেক্সটে খুবই ইজিলি করতে পারি। ইভেন ফ্রেমওয়ার্কই এই প্রবলেমের সলিউশন দিয়েছে, তো নেক্সটে তো আমরা এই সলিউশন পাই। অ্যান্ড ভ্যানিলা কোডিংয়ে আর একটা প্রবলেম হচ্ছে তারা ডিরেক্ট ডম ম্যানিপুলেশন করে। তো ডিরেক্ট ডম ম্যানিপুলেশন করলে যে প্রবলেমটা হয়, যে কোনো একটা কিছু চেঞ্জ করলে ব্রাউজার ফুল কন্টেন্টটা আবার রিপেইন্ট করে, পুরোপুরিটা আবার রিপেইন্ট করতে হয়। তাতে অবশ্যই ওয়েবসাইট স্লো হবে এবং ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে না। তো এই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে নেক্সট এসেছে। এবং ফ্রেমওয়ার্কের আমরা যদি পরের পার্টে যাই, ফ্রেমওয়ার্কে এই প্রবলেমগুলো নেই, বাট কিছু প্রবলেম আছে, লাইক লিমিটেড ফ্লেক্সিবিলিটি এবং কমপ্লেক্সিটির ব্যাপারে বলতে পারি যে
অ্যাঙ্গুলারের কিছু ফিচার আছে, লাইক কন্ট্রোলার অ্যান্ড আরও কিছু ফোল্ডার স্ট্রাকচার বেজার ফিচার আছে যেগুলা একটু বেশি কমপ্লেক্স এবং বিগিনারদের জন্য এটা শেখাটা খুবই কঠিন হয়ে যায়। ওই প্রবলেমটা সলভ করেছে রিয়াক্ট, বাট রিয়াক্টের আবার প্রবলেম হচ্ছে রিয়াক্টের রাউটিং সিস্টেমটা খুব একটা সহজ না। এর জন্য আমাদেরকে আলাদা লাইব্রেরি ইউজ করতে হয় এবং প্রপারলি রাউটিং সিস্টেমটার জন্য আলাদা কোর্স করতে হয়, শিখতে হয়। তো অ্যাঙ্গুলারের ক্ষেত্রে ছিল ফোল্ডার বেজ রাউটিং সিস্টেম। তো এই দুইটা সুবিধাই আমরা নেক্সট.জেএস এ পাচ্ছি। নেক্সট.জেএস এ আমরা ফোল্ডার বেজ রাউটিং সিস্টেম পাচ্ছি, রাউটিং নিয়ে আমাদের কোনো ধরনের মাথা ঘামাতে হয় না। আমরা পেজের ভিতরে ফোল্ডারে যা দিব ওই অনুসারে রাউট করলেই ওই পেজে আমরা চলে যেতে পারবো। অ্যান্ড অথেন্টিকেশন এবং রাউটিং এর ক্ষেত্রেও এটা বললাম। আর হচ্ছে এসইওর ক্ষেত্রে রিয়াক্ট এবং অ্যাঙ্গুলার দুজনেই ফল ব্যাক করেছে, বিকজ তারা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করে। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে আমরা সামনে আরো এই রেন্ডারিং নিয়ে দেখব। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে এসইও খুব একটা ভালো পারফর্ম করতে পারে না, কারণ সে একটা এমটি HTML ফাইল পায়। তো এটা নিয়ে আমরা সামনে দেখব। তো সামনের স্লাইডে গেলে দেখতে পাই যে স্পিড অ্যান্ড অপটিমাইজেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা রেন্ডারিংটাকে ফোকাস করে, যে নর্মালি ফ্রেমওয়ার্কগুলো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করে, আবার ভ্যানিলা জেএসে আমরা সার্ভার সাইড রেন্ডারিং করতে পারি বা অন্য কিছু দিয়ে সার্ভার সাইড রেন্ডারিং করতে পারি। বাট নেক্সট আমাদেরকে 4 ধরনের রেন্ডারিং এর সিস্টেম দিয়েছে: ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, সার্ভার সাইড রেন্ডারিং এবং নতুন দুটি স্ট্যাটিক সাইড জেনারেশন এবং ইনক্রিমেন্টাল স্ট্যাটিক সাইড রিজেনারেশন। আমরা এই 4টা সম্পর্কে ইন ডিটেলস এখন জানবো। তো প্রথমে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং সম্পর্কে যদি জানি, নেক্সট স্লাইডে গেলে, তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং মোটামুটি এই কনসেপ্টটা অনেকেরই জানা, যে আমরা যখন সোর্স কোড বিল্ড করি, বিল্ডের সময় HTML CSS, এখানে যদি দেখি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট আলাদা আলাদা থাকে, এবং সেটা আমরা একটা স্ট্যাটিক সার্ভারে সেভ করে রাখি। সেখানেও HTML আলাদা থাকে, জাভাস্ক্রিপ্ট আলাদা থাকে, CSS আলাদা থাকে। যখন আমরা ক্লায়েন্ট বা ওয়েব ব্রাউজারে স্ট্যাটিক সার্ভার থেকে কোনো রিকোয়েস্ট আসে, স্ট্যাটিক সার্ভার ক্লায়েন্টকেও আলাদা আলাদা করেই সব ইন্ডিভিজুয়ালি পাস করে, এবং ওয়েব ব্রাউজার রান টাইমে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট মডিফাই করে পেজটা পেইন্ট করে। তো এই ক্ষেত্রে দেখা যায় রান টাইমে আমাদের টাইমটা বেশি লাগে। যখন পেজটা ক্রিয়েট হয়, পেজটা পেইন্ট হয়, তখন এই সময়টা অনেক বেশি লেগে যায়। তো এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো এসইও সমস্যা সব থেকে বেশি এখানে প্রবলেম। তো সেটা হচ্ছে আমরা প্রথমে একটা এমটি HTML ফাইল পাই। এমটি HTML ফাইল এসইও তেমন কোনো কন্টেন্ট পায় না, তো এসইওর ক্ষেত্রে আমাদের পেজ কোনো হেল্প করতে পারে না। তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা ইউজ করি সার্ভার সাইড রেন্ডারিং। তো সার্ভার সাইড রেন্ডারিং এর যে ব্যাপারটা হয়, আমরা যখন ফাইল বিল্ড করি, HTML, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড CSS গুলো আলাদা আলাদা করে অ্যাপ সার্ভারে যায়, কিন্তু অ্যাপ সার্ভার পেজগুলো বিল্ড করে ফেলে। সার্ভার টাইমটা একটু বেশি লাগে। যখন আমরা ওয়েব ব্রাউজার থেকে সার্ভারে রিকোয়েস্ট করি, তখন সার্ভার পেজটা পুরোপুরি বিল্ড করে একটা বিল্ট ইন পেজ রেসপন্স হিসাবে ক্লায়েন্টকে দান করে। তো এক্ষেত্রে হয় এসইওটা খুব ভালো হয়ে যায়, কারণ এসইওর কন্টেন্ট সব সাথে সাথেই লোড হয়ে যায়। কিন্তু এখানে রেসপন্স টাইমটা আমাদের একটু সময় লেগে যায়। সার্ভার থেকে একটা পেজ বিল্ড হবে, বিল্ড হয়ে রান টাইমে ক্লায়েন্টের কাছে আসবে, এই সময়টাই আমাদের একটা সময় বেশি লেগে যায়, এবং সেই সময় বেশি লাগার যে সমস্যাটা, এই সমস্যার সমাধানের জন্য আমরা পরের যেটা স্ট্যাটিক সাইট জেনারেশন, এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়। এই ক্ষেত্রে আমরা বিল্ড টাইমই পেজটা ক্রিয়েট করে ফেলি, ফুল পেজ বান্ডেল আকারে আমরা বিল্ড টাইমই করে ফেলি। এবং বিল্ড করার পরে বিল্ড থেকে স্ট্যাটিক সার্ভারে আমরা পুরো পেজটা রেখে দিই। যখন ব্রাউজার কল করে সার্ভারকে, জাস্ট ফুল পেজটা সার্ভার ব্রাউজারকে দান করে দেয়। তো এক্ষেত্রে আমার রেসপন্সেও টাইম লাগতেছে না, পেইন্টেও টাইম লাগতেছে না, খুবই স্পিডি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে টাইম লাগতেছে কোথায়? আমার বিল্ড টাইমে টাইম লাগতেছে। আমার বিল্ড টাইমটা এক্সেসিভ হাই হয়ে যাচ্ছে। কিন্তু বিল্ড টাইম আসলে ইউজারের ক্ষেত্রে তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু যেটা এখানে ইম্প্যাক্ট ফেলবে সেটা হলো, আমরা যদি ডাইনামিক কন্টেন্ট ইউজ করি, তাহলে প্রতি কন্টেন্ট চেঞ্জের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আবার বিল্ড করে ডিপ্লয় করা লাগতেছে, কারণ ও
পেজটা স্ট্যাটিক ভাবে তৈরি করে রেখেছে। তো যে পেজের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক কন্টেন্ট বেশি থাকবে সেক্ষেত্রে স্ট্যাটিক সাইট জেনারেশন করলে জিনিসটা খুব হেল্পফুল হবে। আর নেক্সটের ক্ষেত্রে আমরা পেজ ওয়াইজ ঠিক করে দিতে পারবো যে কোনটা সার্ভার সাইড রেন্ডারিং হবে, কোনটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হবে, কোনটা স্ট্যাটিক সাইট জেনারেশন হবে। তো আমরা পেজ বুঝে জিনিসটা ঠিক করতে পারবো যে কি হবে। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে যে বিল্ড টাইমে আমাদের সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে এবং ম্যানুয়ালি ডিপ্লয় করা লাগতেছে প্রতিবার আমাদের কন্টেন্ট চেঞ্জে। যে কোনো কন্টেন্ট চেঞ্জ হলে আমাদের বিল্ড করতে হবে, ম্যানুয়ালি ডিপ্লয় করতে হবে এবং বিল্ড টাইম এক্সেসিভলি হাই হবে। তো এই ম্যানুয়াল ডিপ্লয়মেন্টের প্রবলেমটা সলভ করার জন্য আমরা পরবর্তী কনসেপ্ট আসে, সেটি হচ্ছে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন। এটা মেইনলি স্ট্যাটিক সাইট জেনারেশনের কনসেপ্টটাই, শুধু এখানে আমরা রিভ্যালিডেট করে দিতে পারবো, একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে দিতে পারবো, লাইক 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 7 দিন। এই 7 দিন পরে বা 1 ঘন্টা পরে ও অটোমেটিক্যালি বিল্ড করে ডিপ্লয় করে নিবে। কোনো কন্টেন্ট আপডেট করলে ও নিজে নিজে আপডেট করে নিবে। ইন দ্যাট কেস ম্যানুয়াল ডিপ্লয়মেন্টের কোনো সমস্যা থাকে না। বাট এখানে হচ্ছে যে কন্টেন্টগুলো খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, ইন দ্যাট কেস দেখা গেল যে আমরা প্রাইস আপডেট করলাম আজকে, কিন্তু আমাদের এই রিভ্যালিডেট হবে 2 দিন পরে, তাহলে ওই 2 দিন ওই প্রাইসটা দেখা যাবে না। তো এই 4টা ওয়েতে আমরা রেন্ডারিং করতে পারি। এখন আমরা পেজ বাই পেজ আমাদের ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রতিটা পেজে ঠিক করে দিতে পারবো যে কোন পেজ আমার সার্ভার সাইড রেন্ডারিং দরকার, কোন পেজ আমার ক্লায়েন্ট সাইড রেন্ডারিং দরকার, কোন পেজ ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন দরকার। কারণ প্রত্যেকটারই পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক আছে, এবং সেগুলো একটা সামনে থেকে কম্পারিজন করলে একটু ভালো হয়। তো পরের পেজে আমরা কম্পারিজনটা দেখতে পাই। তো দেখা যায় যে সিএসআর বলতে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, এসএসআর সার্ভার সাইড রেন্ডারিং, এসএসজি তে আমরা স্ট্যাটিক সাইড জেনারেশন, আইএসআর এ ইনক্রিমেন্টাল সাইড জেনারেশন। তো সিএসআর এর ক্ষেত্রে দেখতে পাই যে বিল্ড টাইম তার খুবই কম, সিএসআর এবং এসএসআর এর বিল্ড টাইম কম হয়, স্ট্যাটিক সাইট জেনারেশনের দুটোর ক্ষেত্রে বিল্ড টাইম অনেক বেশি হয়। বাট ডাইনামিক কন্টেন্টের ক্ষেত্রে সিএসআর এবং এসএসআর খুবই ভালো, বাকি দুটো ভালো না। এসইওর ক্ষেত্রে সিএসআর খুবই খারাপ, ওয়ার্স্ট কেস তার জন্য। বাট সার্ভার সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে এসইও খুবই এক্সেলেন্ট কাজ করে বাকি তিনটার ক্ষেত্রেই। এখন পেজ বা পেজ রেন্ডারে কত সময় লাগে, পেজটা আমাদের লার্জ কতটা বড় এর উপরে ডিপেন্ড করে। তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এ পেজ সার্ভ বা পেজ রেন্ডারিং এর টাইমটা মিডিয়াম থাকে মোটামুটি, বাট সার্ভার সাইড রেন্ডারিং এ এটা একটু হাই থাকে পেজ রেন্ডারিং হওয়ার সময়। বাট বাকি দুটোর ক্ষেত্রে এই দুটো এক্সেলেন্ট কাজ করে। বাট মোস্ট রিসেন্ট কন্টেন্ট লোড, এটা হচ্ছে ডাইনামিক কন্টেন্ট, ফ্রিকোয়েন্টলি কন্টেন্ট চেঞ্জের ক্ষেত্রে সার্ভার সাইড রেন্ডারিং এন্ড ক্লায়েন্ট সাইড রেন্ডারিং খুবই ভালো কাজ করবে, কিন্তু স্ট্যাটিক সাইট জেনারেশন স্লো কাজ করবে, কারণ এটা ম্যানুয়ালি আমাদের ডিপ্লয় করতে হবে। আর ইনক্রিমেন্টাল সাইট জেনারেশন হবে অন ইন্টারভাল, একটা ইন্টারভাল পর সে আর আপডেট করে নিতে পারবে। তো এটা হলো আমাদের রেন্ডারিং এর কনসেপ্ট, যেটা অন্য কোনো ফ্রেমওয়ার্ক আমাদেরকে অফার করে না। লাইক রিয়াক্ট পুরোপুরি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করে, বা আমরা যদি চাই পুরোপুরি সার্ভার সাইড রেন্ডারিং করতে পারি অন্য জেএসপি বা এগুলো ইউজ করে। তা আমরা এখানে 4টা অস্ত্র পাচ্ছি বলা যায়, যে কোনো একটা দিয়ে আমরা আমাদের পেজ বিল্ড করতে পারি। তো আরো কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, যেগুলো আমাদেরকে স্পিড জেনারেশন বা আমাদের সাইট স্লো হওয়া থেকে রক্ষা করে। তার মধ্যে একটা ব্যাপার হলো ইমেজ। আমরা পরের স্লাইডে যাই। ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের সমস্যায় ভুগি, লাইক ইমেজ অপটিমাইজ কিনা, ইমেজের কোয়ালিটি ঠিক থাকতেছে কিনা, বা ইমেজ লেজি লোড হচ্ছে কিনা, ইমেজ ঠিকভাবে রেসপন্সিভ হচ্ছে কিনা, বিভিন্ন সমস্যা। এবং সব সমস্যার সমাধানই আমরা ডেভেলপাররা জানি, কিন্তু প্রত্যেকটা সমস্যার ইন্ডিভিজুয়াল সমাধান আমরা জানি। অ্যান্ড নেক্সট এসেছে সব সমস্যার একটা কম্প্যাক্ট সমাধান নিয়ে, সেটা হলো ওদের ইমেজ ট্যাগ। পরের স্লাইড ইমেজ ট্যাগটা নিয়ে, এবং পরের স্লাইডে ওকে, এখানে আমরা লেজি লোডিং পাচ্ছি, একই ট্যাগের ভিতরে অটোমেটিক ইমেজ রিসাইজিং পাচ্ছি। আমি আরো যদি কোড থেকে বুঝাই তাহলে জিনিসটা ভালো হবে, যে এটা ইউজার এক্সপিরিয়েন্স বাড়াবে এবং ইমেজ ব্যান্ডউইথ বাড়াবে। কিভাবে বাড়াবে এখান থেকে যদি দেখি, একটা ইমেজ ট্যাগের ভিতরে এখানে আমি ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি দিয়ে দিয়েছি, আরো অনেক প্রপার্টি আছে যেগুলো দেয়া পসিবল। তো আমি কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি দিয়ে দিয়েছি, তো যেটা দেখে বুঝতে পারবো যে আমরা একই ট্যাগের ভিতরে
এক্সট্রা আর কোনো কাজ না করে পুরো ইমেজের অপটিমাইজেশনটা কিভাবে কমপ্লিট করতে পারি। এখানে লোডারের ক্ষেত্রে ইমেজ লোড হওয়ার আগে যদি কোনো লোডার দেখাতে চাই সেটা আমরা ফিক্স করে দিতে পারি, ফিল ট্রু দিয়ে আমরা ইমেজকে রেসপন্সিভ করে ফেলতে পারি। সোর্স তো ইমেজের সোর্স হাইট উইডথ দিতে হবে। সাইজেসের ক্ষেত্রে আমরা এখানে সাইজ রেসপন্সিভ সাইজ ম্যানুয়ালি ঠিক করে দিতে পারি। কোয়ালিটি আমরা ইমেজের কোয়ালিটি ফিক্স করে দিতে পারি এখানে, যে ইমেজের কোয়ালিটিটা যা আছে তার থেকে রিডিউস হবে নাকি ফুল কোয়ালিটিতে থাকবে, 1 থেকে 100-র ভিতরে আমরা কোয়ালিটি ফিক্স করে দিতে পারি। আরও যেটা আনঅপটিমাইজড যদি আমরা ফলস করে দেই, তাহলে ইমেজটা যখন সার্ভারে ব্রাউজারে লোড হবে অটোমেটিক ইন্টেলিজেন্টলি ইমেজটাকে অপটিমাইজ করে লোড করবে। ও মোবাইল ব্রাউজারে লোড হচ্ছে নাকি ওয়েব ব্রাউজারে লোড হচ্ছে তার উপরে ভিত্তি করে ইমেজটাকে অপটিমাইজ করে নেওয়া হবে। প্রায়োরিটির ক্ষেত্রে আমরা ইমেজের প্রায়োরিটি ঠিক করে দিতে পারি যে এই ইমেজটা কি ইনস্ট্যান্টলি লোড হবে না পরবর্তীতে লোড হবে, এই প্রায়োরিটিটা ঠিক করে দিতে পারি। ইন দ্যাট কেস ইমেজের জন্য আমার ওয়েবসাইট বা ইউজার ওয়েট করতে হচ্ছে না। দেন প্লেস হোল্ডারও অনেকটা লোডারের মতো, যে ইমেজ যদি না থাকে তাহলে কি দেখাবে, এবং স্টাইল শিট লোডিং এর লেজি লোডিং ইউজ করতে পারি। আর এই 3টা ফাংশন ইউজ করতে পারি, যে ইমেজ লোডের ক্ষেত্রে যদি কোনো এরর হয় ওই সময় আমরা একটা ফাংশন ইউজ করে কোনো অ্যাকশন চালাতে পারি। লোড শুরু হওয়ার সাথে সাথে একটা ফাংশন কল করতে পারি, ইভেন লোডিং কমপ্লিট হওয়ার পরও আমরা ফাংশন কল করতে পারি। এবং এই ফুল প্রপার্টি আমরা অবজেক্টের ভিতরে দিয়ে ইমেজ প্রপার্টির ভিতরে অবজেক্ট হিসেবে পাস করে দিতে পারি। ইন দ্যাট কেস আমাদের কোড খুবই ইজি হয় এবং অর্গানাইজ হয়, আলাদা করে সিএসএস এ যেতে হয় না জিনিসটা পুরোপুরি ফিক্স করার জন্য। তো ইমেজের ক্ষেত্রে আমি মনে করি যে এটা খুবই একটা হেল্পফুল একটা জিনিস দিয়েছে আমাদেরকে নেক্সট.জেএস, যার মাধ্যমে আমরা ইমেজকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। ইমেজের অনেকগুলো ইমেজ যদি কোনো পেজে থাকে সেখানে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। তো আরেকটা সুন্দর কনসেপ্ট আছে আমাদের স্পিড বাড়ানোর ক্ষেত্রে বা নেক্সট.জেএস এর, সেটা হলো কোড স্প্লিটিং। আমরা সেটা নিয়ে এখন কথা বলবো। কোড স্প্লিটিং হলো এ টেকনিক ফর ডিভাইডিং ইউর অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্ট কোড বেস ইনটু স্মলার মোর ম্যানেজেবল চাঙ্কস। ছোট ছোট চাঙ্কে জাভাস্ক্রিপ্ট বিভক্ত করা। তো আমরা জাভাস্ক্রিপ্ট লোড করি আমাদের ওয়েবসাইটে, তো কয়েকটা ভাগে লোড করা যায়। একটা হলো ফুল জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটে লোড হয়ে যায়, তো আমাদের অনেক আননেসেসারি জাভাস্ক্রিপ্ট এই ক্ষেত্রে লোড হয়ে যায়। সেকেন্ড হলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা ফ্রেমওয়ার্কগুলো যা ইউজ করে আমাদের পেজ বাই পেজ জাভাস্ক্রিপ্ট লোড হয়, যে অ্যাবাউট পেজের জন্য বা একটা ব্রাউজ পেজের জন্য যত জাভাস্ক্রিপ্ট আছে আমি যখন ওই পেজে যাব ফুল জাভাস্ক্রিপ্ট লোড হয়ে যাবে। এটা ডেফিনেটলি আগেরটার থেকে বেটার। বাট নেক্সট.জেএস আরো বেটার একটা অপশন নিয়ে আসছে, সেটা হলো কোড স্প্লিটিং বা চাঙ্কিং দ্য জেএস অন ডিমান্ড। এটা নিয়ে বলি আমি। এটা কি করে, আপনি যখন ভিউতে যাবেন আপনার ফার্স্ট ভিউর জন্য যতটুকু জাভাস্ক্রিপ্ট দরকার ঠিক অতটুকু জাভাস্ক্রিপ্ট সে লোড করবে, এক্সট্রা জাভাস্ক্রিপ্ট সে লোড করবে না। ওই পেজের জাভাস্ক্রিপ্ট থাকা সত্ত্বেও আপনি অন ডিমান্ড ভিউ যখন চেঞ্জ করবেন, স্ক্রল করবেন, নিচে যাবেন, অন ডিমান্ড ছোট ছোট চাঙ্ক আকারে সে জাভাস্ক্রিপ্ট নিতে থাকবে। তো এটা সিগনিফিকেন্টলি সারা লোডিং টাইম কমিয়ে দিয়েছে। মানে একটা তো সার্ভেতেও দেখা গিয়েছে যে অলমোস্ট 70% লোডিং টাইম কমিয়ে দিয়েছে এই কোড স্প্লিটিং এর মাধ্যমে। বিকজ আমার ভিউতে আমার শুধু নেসেসারি জাভাস্ক্রিপ্টটুকু লোড হচ্ছে, এক্সট্রা কোনো জাভাস্ক্রিপ্ট লোড হচ্ছে না। তো এই কাজটা করার জন্য এই কাজের সুবিধা কি হচ্ছে, আমাদের লোড টাইমস বাড়াচ্ছে, ইউজার এক্সপিরিয়েন্স বাড়াচ্ছে, কারণ ইউজার কুইকলি পেজটা পাচ্ছে এবং এসইও অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ কন্টেন্ট লোড হতে বেশি সময় লাগতেছে না। তো আমি যদি কোডটা একটু দেখিয়ে দিতে চাই এটার, এক্ষেত্রে মানে কোড স্প্লিটিং করার জন্য আমাদের জাস্ট একটা ডাইনামিক, মানে এতটুকু কোড করে আমি এই ডাইনামিক কম্পোনেন্ট নামে যে কম্পোনেন্টটা আছে একে কোড স্প্লিটিং এ নিয়ে যেতে পারি। তো কোড স্প্লিটিং এ নিয়ে গেলে ওই কন্টেন্টের নেসেসারি জাভাস্ক্রিপ্ট ছাড়া এক্সট্রা কোনো জাভাস্ক্রিপ্ট লোড হবে না। যতটুকু জাভাস্ক্রিপ্ট ইউজারের দরকার পড়বে ততটুকু জাভাস্ক্রিপ্ট লোড হবে। তো আমি এই পর্যন্তই বলতে চাচ্ছিলাম। তো পরবর্তীতে এসইও নিয়ে আরো বিস্তারিত আলোচনা রবিন ভাই এবং এমদাদ ভাই করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আজকে হচ্ছে এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এসইও। তো এসইও নিয়ে হচ্ছে রাজন ভাই ইতিপূর্বেও কথা বলছেন। তো এসইও হচ্ছে আমরা জানি এটা হচ্ছে যে একটা পেজকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আমরা এসইওটা করে থাকি। তো এসইওর মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে আসলে আমাদের কি বলে ই কমার্স সাইটের জন্য হচ্ছে খুবই হেল্পফুল।
তো এসইওটা হচ্ছে এখানে আমরা যে টপিকগুলো দেখতে পাচ্ছি নেক্সট জেএস এর জন্য ইন্ট্রোডাকশন টু এসইও, তারপরে হচ্ছে এসইও এর ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে নেক্সট জেএসে কীভাবে এসইওটাকে ইমপ্রুভ করতে পারে, এবং এটা হচ্ছে চারটা ফান্ডামেন্টাল আর থিংস, এবং হচ্ছে নেক্সট জেএসে এটা কীভাবে ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে পরে দেখতে পাচ্ছি যে এখানে এসইও নিয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে, তো যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এটাকে হচ্ছে আমাদের পেজটাকে সে র্যাঙ্কে উঠায় দেয়। তো এসইও এর জন্য যে ইম্পর্ট্যান্ট কেন এটা আসলে, এটা হচ্ছে এখানে কয়েকটা কি পয়েন্টে ভাগ করা আছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পেজের ট্রাফিকটাকে বৃদ্ধি করে, এবং হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালুটাকে আমাদের বাড়িয়ে দেয়, এবং ট্রাস্ট ভ্যালুটাকে বাড়াইতে পারে, এবং হচ্ছে এটা আমাদেরকে ফ্রিলি 24 ঘন্টা সাপোর্ট দিতে পারে, এবং ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট আমাদেরকে দিচ্ছে, এবং মোবাইল ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট দিচ্ছে, যে আমরা হচ্ছে কোনো প্রকার কস্ট ছাড়া হচ্ছে যে এখানে আমাদের ট্রাফিকগুলোকে বৃদ্ধি করতে পারতেছি এর মাধ্যমে। যে আমরা এবং একটা রিসার্চে আসছে যে কোনো পেজ যদি আমরা সার্চ করি বা কোনো কন্টেন্ট যদি সার্চ করি এবং সেটা যদি হচ্ছে আমাদের টপ 10-এর মধ্যে না আসে, নর্মালি পরেরগুলোতে হচ্ছে ইউজাররা ভিজিট করতে চায় না। তো এই জন্য হচ্ছে এসইওটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং নেক্সট জেএসে হচ্ছে এটা খুবই ইজিলি এবং সহজে আমরা করতে পারি। তো আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে নেক্সট জেএসে কীভাবে এসইওটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। তো শুরুতেই হচ্ছে এখানে এসএসআর এসএসজি নিয়ে কথা বলা হয়েছে। তো ইতিপূর্বে হচ্ছে রাজন ভাই এই দুইটা নিয়ে ডিটেলস বলছে, তো আমি এখানে তেমন কিছু বলবো না। তো এসএসআর এর ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে যে সার্ভার সাইড রেন্ডারিং করে। আমরা আসলে যে কোনো সাইটে যদি ব্রাউজ করি তো ওই সাইটটা হচ্ছে যে এসএসআর এর ক্ষেত্রে ওইটা আমাদের ডিভাইসে লুট হওয়ার আগে হচ্ছে যেই সার্ভারে আমরা হোস্ট করে রাখছি, যে আমাদের ক্লাউড কোনো সার্ভার যদি থাকে, তো ওখানে হচ্ছে পেজটা ফুললি একবার রেন্ডার হবে HTML CSS জাভাস্ক্রিপ্টগুলা। তো ওইখানে হচ্ছে রেন্ডার হয়ে তারপরে হচ্ছে ইউজারের কাছে আসবে। তো এখন দেখা গেছে যে অনেক সময় আমাদের যারা ফোন দিয়ে ব্রাউজ করি, অনেকের র্যাম হচ্ছে খুবই কম থাকে, 2 GB 3 GB থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে এসএসআরটা খুবই ভালো পারফর্ম করে, যে সেটা আমাদের সার্ভার তো অনেক হাই থাকে, ওইখানে হচ্ছে যেহেতু জেনারেট হচ্ছে, তো ওইখান থেকে ফুললি জেনারেট হয়ে হচ্ছে ইউজারের কাছে চলে আসে। তো এই জন্য হচ্ছে এখানে এসইওটা ভালো পারফর্ম করতেছে, এবং আমরা জানি যে আমাদের যে গুগল বট আছে বা ক্রলার আছে, ওরা যখন আমাদের সাইটটাকে ক্রলিং করে, তো আগে যেটা ছিল স্ট্যাটিক সাইট জেনারেশন, তখন হচ্ছে সে কোনো কন্টেন্ট পাইতো না। আমাদের যখন সে ইউআরএল হিট করতো একটা এমটি ডিপ পাইতো। আমরা যেমন হচ্ছে যে পেজটা লুট হওয়ার জন্য বসে থাকি যে কন্টেন্ট আসবে আমরা পাবো বা লুট হচ্ছে, তো ক্রলিং তো আর সে যখন বট আসবে তখন সে ওই অপেক্ষাটা করবে না। যার কারণে সে হচ্ছে স্ট্যাটিক সাইটের ক্ষেত্রে এমটি কন্টেন্ট পেয়ে সে চলে যায়, মনে করে যে এখানে কোনো কন্টেন্ট নাই, সে এটাকে হচ্ছে এসইওতে তুলতে পারে না। তো সার্ভার সাইড রেন্ডারের ক্ষেত্রে হচ্ছে সে ফুল কন্টেন্টটা পাস করে দেয়, যার কারণে হচ্ছে সে পেজটাকে এসইওতে তুলে উঠাই দিতে পারে। তো এখানে হচ্ছে একটা এফসিপিটিটিআই দেখতে পাচ্ছি, যে এসএসআর এর ক্ষেত্রে হচ্ছে এফসিপি মানে ফাস্ট কন্টেন্ট পুল পেইন্ট, মানে হচ্ছে এটা যেহেতু সার্ভারে রেন্ডার হয়ে আসতেছে, তো ইনস্ট্যান্টলি হচ্ছে আমরা ইউজাররা এটাকে হচ্ছে দেখতে পাচ্ছি যে কন্টেন্টটা অলরেডি চলে আসছে, এবং তারপরে হচ্ছে যখন জাভাস্ক্রিপ্টটা লোড হয় তখন হচ্ছে অ্যাক্টিভ বা ইউজার ইন্টারাকশনগুলো কাজ করে। আর টিটিআই যেটা এখানে হচ্ছে টাইম টু ইন্টারেক্টিভ, এটাকেও হচ্ছে এসএসআর নিয়ে কমায় নিয়ে আসছে, যে আগে যেটা বলছিলাম আমাদের ডিভাইসের ধারণ ক্ষমতা বা হচ্ছে র্যাম যদি কম হয়, তো সার্ভার তো হাই, ওইখান থেকে হচ্ছে যে সে টাইমটাকে কমিয়ে ইউজারের কাছে খুব ফাস্টলি সে দিয়ে দিচ্ছে। আর এসএসজি যেটা নেক্সট জেসের ক্ষেত্রে এসএসজি এবং এসএসআর দুইটা খুবই ভালো কাজ করে এসইওর ক্ষেত্রে। তারপরে হচ্ছে অটোমেটিক কোড স্প্লিটিং, যেটা নিয়ে হচ্ছে রাজন ভাই কথা বলছেন। তো এখানেও হচ্ছে যেটা বিষয় ছিল যে আমাদের ইউজারের অন ডিমান্ড অনুযায়ী সে হচ্ছে জাভাস্ক্রিপ্টগুলোকে লোড করবে চাঙ্কে চাঙ্কে। যে আমাদের যদি একটা পেজ ধরেন ব্রাউজ পেজ যদি অনেক বড় হয়, তো ইউজার হচ্ছে যে তার ভিউ পোর্টের মধ্যে তো এত কন্টেন্ট একসাথে দেখতে পাবে না। তো সে যতটুকু দেখতে পাইছে ঠিক ওইটুকু কন্টেন্ট হচ্ছে লোড হবে যখন সে স্ক্রল করে নিচের দিকে যাবে, আর আস্তে আস্তে হচ্ছে ভিতরে দিয়ে ওইগুলো লোড হতে থাকবে। তার কারণ এটা হচ্ছে কোড স্প্লিটিং। তো এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করতেছে। তারপর হচ্ছে ডাইনামিক ইম্পোর্টস, এটা নিয়েও হচ্ছে রাজন ভাই কথা বলছেন। ইমেজ অপটিমাইজেশন, ফন্ট অপটিমাইজেশন, এগুলো হচ্ছে একেবারে টোটালি বিল্ট ইনভাবে নেক্সট.js আমাদেরকে প্রোভাইড করতেছে, এবং কোনো প্রকার আমাদের এক্সট্রা এখানে কোড করতে হচ্ছে না, খুবই অল্প কোডে আমরা এগুলো পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে যে দেখতে পাচ্ছি কাস্টম অ্যান্ড অপটিমাইজেশন, মেটাডাটা, হ্যাড ট্যাগস, এগুলো এসইওর জন্য খুবই ভালো পারফর্ম করে নেক্সট.js এর সাথে, এবং এগুলোর জন্য নেক্সট.js একেবারে বিল্ট ইনভাবে দিয়ে দিয়েছে, আমরা জাস্ট ইম্পোর্ট করবো আর ইউজ করবো।
তারপর হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট কম্পোনেন্ট, কাস্টম লিঙ্ক কম্পোনেন্ট, অটোমেটিক রাউটিং। এই সবগুলোই হচ্ছে নেক্সট.জেএস বিল্ট ইনভাবে আমাদেরকে প্রোভাইড করতেছে, যেহেতু হচ্ছে নেক্সট.জেএস একটা ফ্রেমওয়ার্ক। তো আমরা যদি পরের দিকে যাই, এখানে হচ্ছে দি 4 মেইন কম্পোনেন্ট অফ এসইও বলা হয়েছে, যে টেকনিক্যাল এসইও হচ্ছে অনেক ধরনের হতে পারে। তো এখানে 4টা কম্পোনেন্ট নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও এবং কন্টেন্ট। তো এখানে হচ্ছে টেকনিক্যাল এসইওর শর্ট কিছু এক্সাম্পল বা দেয়া আছে, অফ পেজ এসইওতেও দেয়া আছে। তো এগুলো হচ্ছে আমি ডিটেলস বলবো না, এগুলো নিয়ে পরবর্তীতে এমদাদ ভাই বিস্তারিত কথা বলবে। পরের স্লাইডে যদি আমরা যাই, এখানে হচ্ছে নেক্সট.জেএসের এসইওর বেনিফিট নিয়ে কথা বলা হয়েছে। যে আমরা সাধারণত জানি যে নেক্সট.জেএসের কিছু সিস্টেম আছে যেগুলো ফলো করলে হচ্ছে আমাদের সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারি। তো একটা হচ্ছে রোবটস টেক্সট ফাইল, যেটা হচ্ছে আমরা যারা এসইও সম্পর্কে মোটামুটি জানি এই ফাইলটা সম্বন্ধে ধারণা আছে। তো আমাদের নেক্সট.জেএসে হচ্ছে এই রোবট টেক্সট ফাইলটা একেবারে খুবই ইজিলি করা যায়। আমরা যদি আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার আছে ওই ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে রুট ফাইলে যদি এই ফাইলটা রেখে দিই, তাহলে হচ্ছে ইজিলি গুগল বট যখন সাইটটাকে ক্রল করবে সেই ফাইল রিড করে সে দেখতে পাবে যে এখানে মানে আমরা ওখানে বলে দিতে পারি তাকে রোবট টেক্সট ফাইলের মাধ্যমে যে সে কোন ফাইলগুলো ভিজিট করবে, কোনগুলো তাকে অ্যালাউ করবো না। যে আমাদের যেমন কিছু ফাইল থাকে যে সিকিউর, যেমন আমাদের অ্যাকাউন্টস ফাইল বা অ্যাডমিন প্যানেল, ওগুলোতে সে যাবে না। তো ওইটা হচ্ছে আমরা রোবট টেক্সটের ফাইলের মাধ্যমে বলে দিতে পারি। তারপরে হচ্ছে যে সাইট ম্যাপ ডট এক্সএমএল যে ফাইলটা থাকে ওইটাকে হচ্ছে সাইট ম্যাপ এক্সএমএল ফাইলটা নেক্সটের ক্ষেত্রে খুবই ভালো হেল্পফুল করতেছে। যে আমরা এখানে চাইলে স্ট্যাটিক কন্টেন্ট দিতে পারতেছি, এবং হচ্ছে চাইলে আমরা এটাকে ইচ্ছামতো ডাইনামিক কন্টেন্ট দিয়ে সাইট ম্যাপ এক্সএমএল ফাইলটা রেডি করতেছি, যেটা হচ্ছে আমাদের অন্য রিঅ্যাক্টের ক্ষেত্রে ম্যানুয়ালি করতে হইতো। যে আমাদের একটা ফাইল আসছে আজকে, বা এখানে ধরেন 10টা কন্টেন্ট আছে, ওইখানে হচ্ছে 10টা কন্টেন্টের জন্য যে আমাদের সাইট ম্যাপ ফাইলটা দরকার একবার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আরও 5টা সাইট ম্যাপের জন্য আপডেট করতে হবে আরও 5টা কন্টেন্ট। তো আমাদেরকে কী করতে হচ্ছে যে ওই 5টা কন্টেন্ট যখন আপডেট হবে আবার সাইটটাকে আমার বিল্ড করে আবার সার্ভারে হোস্ট করতে হচ্ছে। তো নেক্সট.জেএসে হচ্ছে এটা ডাইনামিক্যালি হবে, যে আমাদের যদি কন্টেন্ট বৃদ্ধি পায় সে অটোমেটিক হচ্ছে সাইট ম্যাপ ফাইলটাকে আপডেট করে সে ওই কন্টেন্ট অনুযায়ী সে হোস্ট করে ফেলবে। তারপরে হচ্ছে ইজি টু ইউজ স্পেশাল ট্যাগস। আমাদের যে কিছু এসইওর ক্ষেত্রে স্পেশাল ট্যাগস আছে, ওই ট্যাগসগুলো আমরা এখানে ইউজ করতে পারি। জাস্ট প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ আমরা ইউজ করতে পারবো এখানে। মানে আমরা চাইলে রুট লেভেলে ইউজ করতে পারি, চাইলে কম্পোনেন্ট লেভেলে ইউজ করতে পারি, চাইলে পেজ লেভেলে ইউজ করতে পারি। তারপর হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগস নিয়ে কথা বলা হয়েছে। আমরা জানি যে এসইওর জন্য হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগস, ডাইনামিক মেটাডাটা, তারপরে হচ্ছে ডাইনামিক স্ট্রাকচার ডাটা অ্যান্ড জেসন এলডি, এবং হচ্ছে ওপেন গ্রাফ ইমেজ এবং টাইটেল ডেসক্রিপশন। এইগুলো হচ্ছে আমরা এসইওতে নেক্সট.জেএসের ক্ষেত্রে ইজিলি আমরা হচ্ছে ইউজ করতে পারতেছি। জাস্ট একেবারে ফিউ লাইন অফ কোড লিখে এই সবগুলা বেনিফিট আমরা পেয়ে যাচ্ছি নেক্সট.জেএসে, যেটা হচ্ছে রিঅ্যাক্টের ক্ষেত্রে আমাদের মানে যদিও করতে হইতো তাহলে থার্ড পার্টি কোনো প্যাকেজের উপর ডিপেন্ড করে ওইগুলো করতে হইতো এবং খুব ভালো একটা পারফর্ম করতো না। তো নেক্সট.জেএস হচ্ছে ফুললি সমাধান নিয়ে আমাদের এসইওটাকে একেবারে হাই লেভেলে নিয়ে আসছে। এবং আপনারা যদি কোনো নেক্সট.জেএসের ওয়েবসাইট ভিজিট করেন এবং হচ্ছে লাইট হাউসে যেয়ে যদি ওইটাকে হচ্ছে একটা রিলোড দেন, তখন দেখবেন যে এসইও মোবাইল এবং ডেস্কটপের ক্ষেত্রে অলমোস্ট 95-99 ওরকম পারফর্ম করতেছে। তো এই হচ্ছে আজকের টপিক। পরবর্তীতে হচ্ছে ওভারঅল প্রজেক্ট সামারি এবং অথেন্টিকেশন নিয়ে আমাদের এমদাদ ভাই কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। আমি কথা বলতে চাচ্ছি গুগল বটস কীভাবে কাজ করে সেটা নিয়ে। তো গুগল বট প্রথমে মূলত হচ্ছে ও ইউআরএলগুলো ফাইন্ড করে নেয় একটা ওয়েবসাইটে। ও যখন ইন্ডেক্সিং করে তখন হচ্ছে ওই ওয়েবসাইটের থ্রুতে ও হচ্ছে অন্যান্য যে লিঙ্কগুলো আছে ওই পেজের মধ্যে যে লিঙ্কগুলো থাকে অথবা অন্যান্য পেজে যে লিঙ্ক থাকে সেখানে হচ্ছে ও লিঙ্কগুলো ফার্স্টে ধরে যে কোনগুলো লিঙ্ক আছে। তো এটা হচ্ছে মূলত ও পেজের মধ্যে থাকা ইন্টারনাল লিঙ্ক থেকেও ধরতে পারে কোডের মধ্যে, অথবা হচ্ছে সাইট ম্যাপ এক্সএমএল থাকে ওই এক্সএমএল থেকেও ধরতে পারে। দেন হচ্ছে ও ক্রোলার ভিতরে পাঠায়, ক্রোলার কিউয়ের ভিতরে দেয়, এবং ক্রোলার কিউ যেটা করে যে ও হচ্ছে এই এক একটা মানে হচ্ছে লিঙ্কে ও একটা করে প্রসেস করে। তো এই প্রসেসিংয়ের সময় ও মূলত হচ্ছে রিকোয়েস্ট করে ফার্স্টে। ও রিকোয়েস্ট করে দেখে যে প্রত্যেকটা লিঙ্ক ভ্যালিড কিনা, অর্থাৎ 200 রিটার্ন করে কিনা, অথবা অন্যান্য যে রিটার্ন যদি করে সেগুলো কি রিটার্ন করে। 304 হইতে পারে, যেমন রিডিরেক্ট হতে পারে 304, 400 হচ্ছে যে ব্যাড রিকোয়েস্ট, এই ধরনের জিনিসগুলো হচ্ছে দেখে। দেন 200গুলোর জন্য ও রেন্ডার কিউতে পাঠাতে পারে। ও এই অবস্থায় দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে ইন্ডেক্সিং করে ফেলতে পারে অথবা হচ্ছে রেন্ডার করতে পারে। যদি রেন্ডার করে তাহলে হচ্ছে ও ওই ওয়েবসাইটের ওই অংশটার ছোট একটা স্নিপেটের মতো নিয়ে হচ্ছে ওইটা ও রেখে দেয়, যদি ওর কাছে খুব রিলেভেন্ট মনে হয় যে না এটা পরবর্তীতে লাগতে পারে।
তারপরেও ইন্ডেক্সিং করে। আচ্ছা, তো হচ্ছে তো গুগল বট মূলত আসলে এসইওতে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, নেক্সটের এসইওতে নেক্সটে মূলত আমরা সাইট এক্সএমএল, তারপর রোবট টিএক্সটি, অন্যান্য যে মেটা ট্যাগ আছে, স্পেশাল মেটা ট্যাগ, ওজি ট্যাগ, এই ধরনের সমস্ত জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সটে ইউজ করতে পারতেছি, যেগুলো অন্যান্যগুলো ইউজ করতে পারতাম না, লাইক রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, এগুলোতে ইউজ করা যায় না। আর নেক্সটে পারতেছি কারণ হচ্ছে নেক্সটে সার্ভার সাইড রেন্ডারিং করা যায়, তো ব্যাকএন্ড থেকে যে HTML ফাইলটা আসে ওটার মধ্যে আমরা বসাই দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের একটা অনেক বড় সুবিধা। আচ্ছা, পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডে আমি বলবো হচ্ছে মূলত অথেন্টিকেশন আর সিকিউরিটি নিয়ে, যে কীভাবে নেক্সট জিএসে সিকিউরিটিটা কাজ করে, মানে অথেন্টিকেশনটা কীভাবে কাজ করে, অথেন্টিকেশন অথরাইজেশন। তো মূলত নেক্সট জেএসে বা হচ্ছে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অথেন্টিকেশন, তারপর হচ্ছে অথেন্টিকেশনের পরে যে রেজাল্টটা সেটা স্টোর করা, আর তারপর হচ্ছে অথরাইজেশন। তো এখানে একটা বেসিক ওভারভিউ দেখা যাচ্ছে, যেখানে একটা ক্লায়েন্ট ফর্মের থ্রুতে হচ্ছে ও সার্ভারে হিট করে কিছু ডাটা নিয়ে, দেন সার্ভার কিছু অ্যাকশন করে, ফর্ম ভ্যালিডেশন করে, অ্যাকশন করে, তারপর হচ্ছে একটা অথ প্রোভাইডার থাকে, মানে এক অথ প্রোভাইডার হচ্ছে ডাটাবেজের মতো, ওইখানে হচ্ছে ও মানে স্টোরিং টাইপের অপারেশনগুলো করতে পারে। দেন ওইখানে ও অথেন্টিকেশনের যে ডাটাটা, মানে রেজাল্টটা যে পায়, সেই রেজাল্টটা হচ্ছে ও স্টোর করে। ও স্টোর করতে পারে 2 জায়গায়, একটা হচ্ছে স্টেটলেস আর একটা হচ্ছে ডাটাবেস। তো স্টেটলেস বলতে বোঝানো হচ্ছে যে ও হেডারের মধ্যে সেট করে রাখবে, পরবর্তী পোর্টের রিকোয়েস্টে ও হচ্ছে হেডারের থ্রুতে এই ডাটাটা পাস করবে ব্যাকএন্ড সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য। এখন এইখান থেকে ও হচ্ছে এটা নির্ধারণ করতে পারে যে একটা ইউজার একটা স্পেসিফিক রাউটে যেতে পারবে নাকি পারবে না, সেটাও নির্ধারণ করতে পারে। আর একটা হচ্ছে ডাটাবেজ স্টোর করা। ডাটাবেজ স্টোর করা মানে হচ্ছে ব্যাকএন্ডের একটা স্পেসিফিক ডাটাবেজ থাকবে, সেই ডাটাবেজের মধ্যে ও সেভ করে রাখবে সেশনের ইনফরমেশনটা, এবং কি আর হচ্ছে ক্লায়েন্টের যে ব্রাউজার থাকবে, ক্লায়েন্টের ব্রাউজারে সেশন যে একটা স্টোরেজ থাকে, ব্রাউজারের সেশন স্টোরেজ ওইখানে সেভ করে রাখে। এটা একটু কমপ্লেক্স এটার থেকে তুলনামূলক। দেন প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা মিডলওয়্যার থাকে সার্ভারে, সেই মিডলওয়্যার থ্রুতে ও কুকিতে সেট করে, যদি হচ্ছে সার্ভার স্টেটলেস হয়, আর না হলে হচ্ছে সেশন ধরে ও অথরাইজেশনের পার্টটা কমপ্লিট করে। অথরাইজেশনের সময় খেয়াল করে যে এই ইউজার এই অপারেশন করতে পারবে কিনা, লাইক অ্যাডমিনের অপারেশনগুলো যেন হচ্ছে নর্মাল একজন ইউজার বা ক্লায়েন্ট যাতে করতে না পারে, সেই জিনিসগুলো তখন চেক করে। আর সেটার উপর বেস করে রিডাইরেক্ট করে, অথবা হচ্ছে তাকে ব্লক করে দেয়, অথবা ইরর পেজ দেখায়, এই ধরনের কাজগুলো করে। তো আর এছাড়া হচ্ছে নেক্সট.js-এর সাথে আমরা কিছু প্রোভাইডার ইউজ করতে পারি। তো সেই প্রোভাইডারগুলো ইউজ করলে ফেসবুকের অথেন্টিকেশন, গুগলের অথেন্টিকেশন, আর অন্যান্য যেসব মানে গিটহাবের অথেন্টিকেশন, এই ধরনের অথেন্টিকেশনগুলো করা খুবই সহজ। জাস্ট কিছু স্ক্রিপ্ট লিখলে, কিছু মানে অলরেডি ডিফাইন কিছু কোড ইউজ করলেই কাজ হয়ে যেতেছে। এটা হচ্ছে নেক্সটের একটা অনেক বড় একটা ফিচার। আর নেক্সটের একটা ভালো সুবিধা হচ্ছে যে নেক্সট আমাদেরকে অনেক প্যাকেজ দিতেছে, যে প্যাকেজগুলো হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। অনেক কাস্টমাইজ করতে পারি, আবার অনেকগুলো করতে পারি না, বাট যেগুলো কাস্টমাইজ করতে পারি ওইগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে একটা সুন্দর ওয়েল ডিফাইন্ড একটা আর্কিটেকচার বা হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারতেছি।